আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, রামুতে আওয়ামী লীগ নেতাকে জনতার গণধোলাই। কক্সবাজারের রামুতে উত্তেজিত জনতার গণধোলায় শিকার হয়েছেন আনোয়ার হোসেন বাবলা ৪৫ নামে এক আওয়ামী লীগ নেতা। পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। এরপর জানিয়ে দিব, ভারত থেকে হাসিনাকে ফেরানোর প্রত্যাবর্তন চুক্তির আওতায়ও কঠিন। এদিকে শেখ হাসিনাকে ধরে এনে গণহত্যার বিচার করতে হবে বললেন মাওলানা মামুনুল হক। এবারে জানাবো, বাংলাদেশ ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বাধা বিজিবির। লালমনিরহাটের পাটগ্রামের দোহগ্রাম ইউনিয়নের হারিপাড়া সীমান্তে না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করায় তাদের বাধা দিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। ফলে দহগ্রাম সীমান্তে ভারী অস্ত্র নিয়ে বিপুল সংখ্যক বিএসএফের সদস্য মোতায়েন করেছে ভারত। এই ঘটনায় বিজিবিও রয়েছে সতর্ক অবস্থানে। এবারে জানাবো, বন্যায় ৬ জেলায় ক্ষতিগ্রস্ত ১৮ লাখ মানুষ, একজনের মৃত্যু। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে দেশের ৬ জেলা। এতে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী এবং মৌলভীবাজারে অন্তত ১৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সে সঙ্গে পানিবন্দী হয়েছে ১,৮৯,৬৬৩টি পরিবার। আজ বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিক্ষোভ ঠেকাতে ভারতের স্কুল এবং ইন্টারনেট বন্ধ। ভারতে বিক্ষোভ যেন থামছেই না। কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে দেশজুড়ে প্রতিবাদ এবং বিক্ষোভের মধ্যেই নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে মুম্বাইয়ের কাছের বলদাপুর শহরে। এবার কি তাহলে শেখ হাসিনার পর মোদি পদত্যাগ করবেন? মোদি কি তাহলে ভারত ছেড়ে পালিয়ে যাবেন? এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে বন্ধুরা। শেখ হাসিনার মতো পরিস্থিতি হতে চলেছে ভারতের নরেন্দ্র মোদির, কারণ বিক্ষোভ ঠেকাতে ভারতে স্কুলে ইন্টারনেট বন্ধ ঘোষণা করেছে মোদি সরকার, যেখানে বাংলাদেশেও এমনটা হয়েছিল। তারপর বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকার ভারতে পালাতে বাধ্য হয়। মোদিও কি তাহলে শেখ হাসিনার মতো অবশেষে ভারত ছেড়ে পালাবেন? লক্ষণ দেখে সেটি মনে হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। রামুতে আওয়ামী লীগ নেতাকে জনতার গণধোলাই। কক্সবাজারের রামুতে উত্তেজিত জনতার গণধোলায় শিকার হয়েছেন আনোয়ার হোসেন বাবলা ৪৫ নামে একজন আওয়ামী লীগ নেতা। পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। বুধবার বিকেলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস স্টেশন সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। গণধোলায় শিকার আনোয়ার হোসেন বাবলা ৪৫ রামু সদর ইউনিয়নের মণ্ডলপাড়ার মরহুম আবু তাহেরের ছেলে। তিনি সংসদের সাবেক হুইপ সাইমুম সারোয়ার কমলের প্রতিবেশী এবং অনুসারী হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রামু বাইপাস সড়ক স্টেশন সংলগ্ন স্থানে গায়ের জোরে অপরের জমি দখল করতে যান বাবলা। এ নিয়ে বাকবিতণ্ডার জের ধরে স্থানীয়দের সাথে হাতাহাতিতে লিপ্ত হয়ে উত্তেজিত জনগণ তাকে গণধোলাই দেয় এবং পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। স্থানীয় গণমাধ্যম কর্মী আব্দুল মালেক শিকদার বলেছেন, সাবেক ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বাবলা বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। শেষ পর্যন্ত তার এই ভয়ানক পরিণতি হলো। ভারত থেকে হাসিনাকে ফেরানোর প্রত্যাবর্তন চুক্তির আওতায়ও কঠিন। ভারত বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি বন্দীদের একে অপরের কাছে হস্তান্তর ২০১৩ সাল থেকে একটি চুক্তি আছে। কিন্তু বর্তমানে ভারতের অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিজ দেশে একের পর এক মামলা হলেও এই চুক্তির আওতায় তাকে ফেরানো যাবে এমন সম্ভাবনা নেই বলেই মনে করছে দিল্লির পর্যবেক্ষক এবং বিশেষজ্ঞ।
করা। বাংলাদেশ সরকারের কাছ থেকে যদি এ ধরনের কোনো অনুরোধ আসে, সেক্ষেত্রে ভারত সরকারের অবস্থান কি হবে সে বিষয়টি নিয়েও দিল্লি আপাতত মুখ খুলতে চাইছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সাল বলেছেন, যদি প্রত্যাবর্তনের কথা বলেন তাহলে সেটা তো পুরোপুরি কাল্পনিক একটা প্রশ্ন। এরকম পরিস্থিতিতে কাল্পনিক কোনো প্রশ্নের জবাব দেওয়াটা আমাদের রেওয়াজ নয়। আপাতত নির্দিষ্ট জবাব পেরিয়ে গেলেও ঢাকার কাছ থেকে এই ধরনের অনুরোধ আগামী দিনে আসতে পারে সেই সম্ভাবনা কিন্তু দিল্লি নাকচ করছে না। পাশাপাশি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ মহল থেকেও আভাস পাওয়া যাচ্ছে এই সম্ভাবনাটা হয়তো খুব বেশি দিন আর কাল্পনিক থাকবে না। যেমন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা এম এ তৌহিদ হোসেন রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে গত সপ্তাহেই বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে সব মামলা রুজু হচ্ছে তার ভিত্তিতে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে ভারতকে এই প্রত্যাবর্তনের অনুরোধ জানানো হবে কিনা। সেক্ষেত্রে দুই দেশের মধ্যকার চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রয়োজন হবে মন্তব্য করেছেন তিনি। শেখ হাসিনাকে ধরে এনে গণহত্যার বিচার করতে হবে মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ১৬ বছরের অন্ধকার সময় আমাদের বুক চেপে বসেছিল এক জালিম শাহী। মানুষ ভাবতে শুরু করেছিলেন এদের হয়তো নামানো সম্ভব নয়। তাদেরও বিশ্বাস ছিল তাদেরকেও নামাতে পারবে না। তারা এক মসনদকে জবরদখল করে বসেছিল। তাদের ইচ্ছে ছিল লাখো মানুষকে হত্যা করে হলেও শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে। বুধবার ২১শে আগস্ট সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং প্রতিবাদ সভায় অংশ নিয়ে সব কথা বলেন তিনি। মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই করতে হবে। তাকে ধরে আনতে হবে। সকল হত্যা গণহত্যার বিচার আমাদেরই করতে হবে। আমরা বলেছিলাম ভাস্কর্য করার দরকার নেই। আপনার পিতাকে আর জাতির সামনে অপমানিত করবেন না। একথা বলায় আমাকে গ্রেপ্তার করছিলেন। জাতীয় সংসদে আমাকে নিয়ে আক্রমণ করেছিলেন। আমার বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান লেলিয়ে দিয়েছিলেন। আমাদের সে কথা মানলে আজ সারা দেশে লাঞ্ছনা তাদের বরণ করতে হতো না। খেলাফতে মজলিসের মহাসচিব আরও বলেন, ইসলামের বিরুদ্ধাচরণ করে হয়তো ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু ক্ষমতা চিরস্থায়ী হবে না। ২০২৪ সালের ৫ই আগস্ট দেশ নতুন করে স্বাধীন হয়েছে ইনশাল্লাহ। দিল্লির দাসত্ব আমরা মেনে নেব না। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বাধা বিজিবির। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের হারিপাড়া সীমান্তে না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চেয়েছিল ভারতের বিএসএফের সদস্যরা। কারণ বাংলাদেশের ওই অঞ্চলে এখনও কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি। এ কারণে ওই এলাকা দিয়ে ভারতে বাংলাদেশ থেকে মানুষ পালিয়ে যাওয়ার আশঙ্কায় তারা কাঁটাতারের বেড়া দিতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে না জানিয়ে এই বেড়া দিতে যায় বিজিবির সদস্যরা সেটি বাধা দিয়েছে। এতে বিএসএফের সদস্যরা ভারী অস্ত্র নিয়ে ওই এলাকায় অতিরিক্ত বিএসএফ মোতায়েন করেছে। তবে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যরাও সতর্ক রয়েছে বলে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং বিজিবি সূত্র থেকে জানা গেছে, ভারতের কুচবিহার রাজ্যের ৬ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার ২০শে আগস্ট রাতভর বিপুল পরিমাণ কাঁটাতারের বেড়া এবং নির্মাণ সামগ্রী এনে রাখে। বুধবার তারা বেড়া নির্মাণের কাজ শুরু করে বিজিবি তাদের বাধা দিলে তারা তা উপেক্ষা করে নির্মাণ কাজ চালাতে থাকে। বিজিবি কড়া প্রতিবাদ জানিয়ে ঘটনাস্থলে শক্ত অবস্থান নিলে এক পর্যায়ে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ এর সদস্যরা। তবে বিএসএফ এর সদস্যরা বিপুল পরিমাণ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয়। এই ঘটনায় পুরো দহগ্রাম ইউনিয়ন সীমান্ত জুড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিন বলেছেন, বিএসএফ সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণের কাজ করছিলেন। আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বাধা দিয়েছি। এই ঘটনায় বুধবার সন্ধ্যা থেকে ৬টা ঘটনাস্থলের পাশে উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বর্তমানে কাজ বন্ধ আছে। এ সময় তিনি আরও জানান, দহগ্রাম ইউনিয়নবাসী নিরাপত্তা এবং জানমাল রক্ষায় বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে। বন্যায় ৬ জেলায় ক্ষতিগ্রস্ত ১৮ লাখ মানুষ, একজনের মৃত্যু।
টানা বৃষ্টি আর উজানের ঢলে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। এতে জানানো হয়েছে বন্যা কবলিত 6 জেলার 43টি উপজেলা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। এর মধ্যে বন্যার পানিতে ডুবে ফেনীর ফুলগাজী উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পানিবন্দী এবং ক্ষতিগ্রস্তদের আশ্রয় প্রদানের জন্য খোলা 1349টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 17,882 জন মানুষ। পাশাপাশি আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে 3,486টি গবাদি পশু। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় বলছে, আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী 48 ঘন্টার মধ্যে দেশে উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বর্তমানে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতলভাবে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় বন্যা আক্রান্ত জেলাগুলোয় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।